থেকে থেকে বন্য প্রাণীদের আত্মা কাঁপানো ডাক ভেসে আসছে, অথচ কোনো প্রাণীর অস্তিত্ব মাত্র নেই। চকচকে আধার কক্ষ, কুচকুচে কালো কালচে ঘেরা চার দেয়াল, দেয়ালের স্ক্রিনে তুষার কালো মণির চারটি চোখ একত্রে মেলে আছে। দৃশ্যটি দেখতে যেমন আকর্ষণীয় তেমনি গা শিউরে ওঠা। চোখের গহীনে রেটিনায় ইংরেজি অক্ষরে দুটো শব্দ, আইজ্ঞান। প্রাণের ভয়হীন ধরে আসা অসার দেহ, বা চোখে কোনো রকম রক্ত বন্ধ হওয়ার উপক্রম ব্যান্ডেজ। তবুও লাল তরল শুয়ে শুয়ে পড়ছে। নাক থেকে রক্তের রেখা ঠোঁটের কোণ বেয়ে থুতনির তলদেশে গিয়ে ঠেকেছে। দাঁতের গোড়া প্রায় নড়বড়ে। এমন নিষ্ঠুর যন্ত্রণায় সহ্য ক্ষমতা লোপ পেয়ে জ্ঞান হারিয়েছিল সজীব। পুনরায় জাগ্রত করার আয়োজন চলল। অতঃপর নিভু নিভু প্রদীপের মতো ক্ষীণ শক্তিতে ফের ডান চোখ মেলে। যদিও মেলতে সে চায়নি, বাধ্য করা হয়েছে। ডান চোখটা এখনও অক্ষত। কারণ আছে। বারণ সত্ত্বেও যেই হাত ফুলের দিকে বাড়ানোর দুঃসাহস দেখিয়েছে, সেই হাতের কেমন পরিণতি হবে সেটা তো নিজ চোখে দেখতে হবে, নয়তো মজা আসবে না। বর্ণর চোখ দুটো ভয়ানক রক্তিম। সজীবের সামনে চেয়ারে বসে আছে এক দৃষ্টিতে তার দিকে চেয়ে। চাহনি কেমন অদ্ভুত, প্রাণ ছলকে ওঠা দৃষ্টিপাত। ক্ষণে ক্ষণে ঘাড় চুলকে কি যেন বিড়বিড় করছে। অস্থির হাত দুটো মাথায় চালিয়ে চুল খামচে ধরছে। সজীব নিঃশ্বাসটাও নিচ্ছে অত্যন্ত ধীরে। শব্দ যেন আশেপাশে ছড়িয়ে না পড়ে, কেননা সামনে থাকা হিংস্র মানব বলে দিয়েছে, তার একটা উহ শব্দও যদি আসফিয়ান বর্ণর কানে পৌঁছয়, তবে শ্বাস ছাড়ার জন্য নালীটা আর থাকবে না। প্রাণের ভয় কার না থাকে, যত দুঃখ হোক, হোক যত অসহ্যকর যন্ত্রণা। দাঁতে দাঁত চেপে নিশ্চুপ হেলে রয় ছেলেটা। ক্ষমা চেয়েছে নিজের ভুলের, পায়ে পর্যন্ত পড়তে নিয়েছিল, কিন্তু সে যে বড্ড দেরি করে ফেলেছে। ফসফরাস একটি রাসায়নিক মৌল, কেমিক্যাল এলিমেন্ট, প্রতীক পি, পারমাণবিক সংখ্যা 15, অত্যন্ত দহ্য এবং বিষাক্ত। কক্ষের এদিক থেকে হিড়হিড়ে হাওয়া বয়ে আসছে। অন্ধকারে এর সঠিক উৎস খুঁজে পাওয়া যায়। হাওয়ার মুখোমুখি করে সাদা দেখতে অধাতব পদার্থগুলো সজীবের হাতে ছোঁয়াতেই আগুনে পোড়ার মতো ধোঁয়া উঠে জ্বলসাতে শুরু করে। খানিক পর সে কি যন্ত্রণা! গলা কাটা মুরগির মতো চটপট করে উঠল ছেলেটা। অস্ফুট স্বরে ঘঙিয়ে ওঠে। একটু বাঁচার তৃষ্ণায় ছুটে পালাতে চায়, কিন্তু শক্তি, সামর্থ্য, সাহস কোনোটাই আর বেঁচে নেই। তার আর্তনাদ, চিৎকার ঘন জঙ্গলের মধ্যবর্তী দোতলা ভুতুড়ে বাড়িটির নিচের তলায়, যেটা মাটির নিচে অবস্থিত। তার সান্ডপ্রুফ চার দেয়ালই আবদ্ধ রইল। সাক্ষী রইল গজরা নির্দয় পাষণ্ড চোখ। তাদের একজন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসফিয়ান বর্ণ। বর্ণ শীতল চোখে চেয়ে থাকে। সজীবকে তরপাতে দেখে চক্ষু তৃপ্তি মেটাচ্ছে। ওর অপরাধ। তড়াক করে পিছু ফিরল বর্ণ। কি ধারালো তরবারির মতো ক্ষুধাদার চাহনি। আচমকা হাসি ফুটে উঠল অধর কোণে। কদম বাড়াতেই সামরিক বাহিনীর মতো সটান দাঁড়িয়ে থাকা 6 জন কালো পোশাকধারী দুভাগ হয়ে মাঝপথ করে দিল। বর্ণ এগিয়ে যায়। কিছু দূরেই প্রায় অর্ধমৃত শরীর নিয়ে আরও একটি অস্তিত্ব টিকে আছে এই বন্ধ কক্ষে। মাথা উঁচানোর শক্তি হারিয়েছে বিধায় টেবিলে মাথা এলিয়ে রেখেছে। দৃষ্টি অদূরে যন্ত্রণাকাতর ছটফট করতে থাকা সজীবের দিকে। প্রায় অনেকক্ষণ ধরে চোখের সামনে পাশবিক নির্যাতন প্রত্যক্ষ করে ঢোক গিলে প্রশ্নটি করে ফেলল। হাতের গ্লাভস খুলে এগিয়ে দিতেই একজন সেগুলো নিয়ে নিল। বর্ণ ঠোঁট বাঁকিয়ে হেসে টেবিলে 2 হাত ভর করে ঈষৎ ঝুঁকে গেল। ধূর্ত গলায় বলল টেনে টেনে, জোসেফ জোয়ার্দার, ওর অপরাধ খানিকটা তোর দ্বার প্রান্তে। বারবার প্রতিবার এই পৃথিবীর মানুষকে বোঝাতে বোঝাতে আমি বিরক্ত।
যেটা আমার সেটা শুধু আমারই। দ্বিতীয় কেউ ভুলেও চোখ তুলে তাকালে চোখ উপড়ে নেব, হাত বাড়ালে জলসে দেব। আর এই দুটোর দুঃসাহস দেখানোর বিনিময়ে বুক ছিঁড়ে কলিজাটা হাতে নিয়ে দেখব। ছোক ছোক শব্দ তুলল ঠোঁটে। টেবিলের বাঁ দিকে তাকায়। সেদিনের সেই স্মাইলি বলটা স্থান পেয়েছে। এটা সেই বল। জোসেফের মাথায় পিস্তল ঠেকিয়ে একজন গার্ড বিশ্বাসঘাতকের উপর বিশ্বাসঘাতকতা করে বন্যর কবজা থেকে নিয়ে যাওয়ার পর যেটা ছুঁড়ে গিয়েছিল তার জন্য। অবশ্য বেশি দূর পালাতে পারেনি। এতই বুঝি সহজ ছিল। দীর্ঘ ৩ বছরের পরিকল্পনা সংযম পিষ্ট করে হাতের মুঠো থেকে পিছলে যাওয়া এতই সহজ? ধরা পড়ার পর গার্ড সারেন্ডার করার আগ মুহূর্তে সুইসাইড করেছে বিষ পান করে। স্মাইলি বলটা হাতে নিল বন। বলের গায়ে লেখাগুলো পড়ল চোখ পাকিয়ে। কপালের দুপাশে শিরাক ফেঁপে উঠল তখন। তবুও ঠোঁটের হাসি কমে না। যে কোনো পরিস্থিতিতে আসফিয়ান বর্ণ ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে তুলতে বেশ পটু। বলটা ফ্লোরে ছুঁড়তেই বাড়ি খেয়ে পুনরায় বর্ণর হাতের দিকে প্রত্যাবর্তন হয়। বর্ণ সেটা ক্যাচ করে নিল। জোসেফ দুর্বল কণ্ঠে বলে, আমায় কখন মারবি? যেদিন হায়াতের খাতায় তোর শেষ দিন লিখে রেখেছে স্বয়ং সৃষ্টিকর্তা। উসিলা নিশ্চয় তুই। দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। ইয়া, দ্যাট ফর শিওর। মেরে ফেলামায়। তুই যার নাম জানতে চাস তা কখনোই আমি বলবো না। সেদিন বলেছিলাম, এই নরক যন্ত্রণাখানা গড়ে তুলতে আমার 4টি বছরের ধৈর্য ক্ষয় হয়েছে। তোর পাওয়ার কনসার্ট করে নিজের হাত করতে আরও 1 বছর। কাউকে ভালোবেসে আজও আশিক হয়ে ঘুরছি। আনফর্চুনেটলি ফিডব্যাক নেগেটিভ। তবু হাল ছাড়ছি না। ভাব একবার কতটা অধৈর্যশীল আমি। তোর ধৈর্যশীলতার গুণগান আমার শোনানোর রেজন। কৈফিয়ত চাস? এটা আমার রাজ্য। যখন যা খুশি বলবো। এক্সপ্লেইন করবো না। হয় বুঝে নে, নয়তো সঠিক সময়ের অপেক্ষা কর জোয়ারদার। পরবর্তী 1 মিনিটের মধ্যেই কারেন্ট শক দেওয়া হয় তাকে। জোসেফ ডলে পড়ে রয় ওভাবেই। রুখে দাঁড়াতে শক্তি নেই। এর অর্থ এমন যন্ত্রণা নিতে নিতে যেদিন শরীর হার মেনে নেবে, কণ্ঠনালী শুকিয়ে চৌচির হবে, প্রাণ পাখি চিরদিনের জন্য উড়ে যাওয়ার জোগাড় হবে, সেদিন নিশ্চয়ই সে মুখ খুলবে। বর্ণ বা ইনফরমেশন চায়, সব হরহর বড়বড় করে বলে দেবে। আর আসফিয়ান বর্ণ ততদিন পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করবে। কিছু কিছু ক্ষেত্রে সে যেমন অধৈর্য উগ্র, তেমনি আবার কিছু কিছু ধৈর্য ধরতে প্রচণ্ড ভালোবাসে। ওই যে বলে, সবুরে মেওয়া ফলে। সুখ, এই সুখ। তোফার ঘুম ঘুমো স্বর। সুখ চমকে ওঠে। তড়িঘড়ি চোখ মুছে ব্যালকনি থেকে রুমে প্রবেশ করে। দ্বার অল্প ভিড়িয়ে রাখা। অনুমতি ব্যতীত প্রবেশ নিষেধ। সুতরাং তুফা বাহিরে দাঁড়িয়ে ঘুমে নুয়ে পড়তে চাইছে। সুখ এগিয়ে আসতেই বলল, তোকে রাত জাগতে নিষেধ করেছে, ঘুমিয়ে যা। বিহ্বল চেয়ে থাকে সুখ। এরপর জানতে চায় ইশারায়, কে কে বারণ করেছে? কে আবার? তোর প্রাণের হাজব্যান্ড? বুক ধুকপুক করে ওঠে অচিরেই। বলার মতো কিছু পেল না সুখ। ঢোক গিলে অন্যত্র নজর সরিয়ে নেয়। হাজব্যান্ড অর্থ স্বামী। সৃষ্টিকর্তার পর মানুষের মধ্য যার আসন সকলের শীর্ষে। তুফা বলল, কত মহান তোর হাজব্যান্ড। দিন রাত রবের দরবারে শুকরিয়া আদায় করা উচিত তোর। মুখে স্পষ্ট অসন্তোষ। সুখ ভুরুকুটি করে প্রশ্নতীর তাকায়। সে ফের বলল দাঁতে দাঁত চেপে, আমার সুন্দর স্বপ্ন মজার ঘুম ভাঙিয়ে তোকে ঘুম পড়ানি গান শোনাতে পাঠিয়েছে রে ভাইয়া। সরি কপাল। অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফোটে সুখের। পরপর ঠোঁটে আঙুল চেপে হাসি গায়েব করে মুখটা গম্ভীর করল। তোফা চলে যেতে পা চালিয়ে হঠাৎ ঘুরে ফিরে বলল নরম গলায়, আর অশ্রু ঝরাতে নিষেধ করেছে। তুলে রাখ, সামনে নাকি প্রয়োজন হবে।
বলার ফাঁকে লক্ষ্য করল সুখের ফুলকো চোখ দুটো। খুব কেঁদেছে নিশ্চয়ই। আগ বাড়িয়ে কোনো প্রশ্ন করে না তোফা। এটা তাদের কপোতের ব্যাপার। তার তৃতীয় পক্ষ হয়ে বা হাত ঢুকানো মোটেও শোভনীয় দেখাবে না। এটা বর্ণরই রুম। সেদিনের পর আর নিজের রুমে যাওয়ার সাহস করেনি। লাভের লাভ তো কিছুই হবে না তাতে। নেউটার মতো ঠিকই পুরুষটা পিছু চিপকে থাকবে। সুখ দরজা আটকে ধীরে বেডে গিয়ে শুয়ে পড়ল। মস্তিষ্কে ঘুরছে তুফার বলা শেষোক্তিটি, অশ্রু তুলে রাখ, সামনে প্রয়োজন হবে। কি হতে চলেছে সামনে? মানুষটা আবার কি করবে? ভেবে উত্তর খোঁজে পায় না সুখ। বর্ণ ফিরল গভীর রাতে। ঘড়ির কাঁটা তখন ৩টে ছাড়িয়েছে। সুখের চোখে ঘুম ছিল না, তবুও চোখ বুজে ঘুমের মতো পড়ে রইল নিশ্চুপ। কক্ষের আলো নেভানো হয়নি। পারফিউমের কড়া ঘ্রাণ মম করছে চতুর্দিক। বর্ণ এসে তার সামনে ফ্লোরে হাঁটু গেড়ে বসল আস্তে করে। গালে হাত রেখে ঘুমের ভাব ধরে পড়ে থাকা কোমল ফুলের দিকে তাকিয়ে রইল নেশাক্ত চোখে। দৃষ্টিতে ঘোর তৃষ্ণা। মুখটা ধীরে ধীরে এগিয়ে আনে। তপ্ত শ্বাস আশ্রে পড়ছিল সুখের কপালে। গলা শুকিয়ে আসে অচিরেই। শুষ্ক ডোক থরথর কেঁপে ওঠে সুখ। চোখ খিস মেরে থাকে দম আটকে। কি করতে যাচ্ছে লোকটা? বর্ণ ছুঁয়েনি তাকে। ফু দিয়ে কপালের ছোট ছোট চুলগুলো উড়িয়ে দিয়েছে কেবল। এরপর গালে হাত রেখে আবারও তাকিয়ে থাকে নিষ্পলক। এক হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় ঠোঁটের কোণ। কেমন শ্বাসরুদ্ধকর অনুভূতি। চোখ বুঝে রাখা কষ্টকর। ভোরের আজান ধ্বনিতে মুখরিত আশপাশ। টুপ করে কপাল বেয়ে চোখের কার্নিশে এক বিন্দু তরলের উদয় হলো। বর্ণ চোখ মারল হুট করেই। বেডে হাত রেখে সেই হাতে মাথা ঠেকিয়ে ঘুমিয়েছিল ফুলকে দেখতে দেখতেই। অপর হাতে চোখের কার্নিশ ছিল পানি, কিন্তু বর্ণর চোখ শুকনো। কাঁদেনি সে, তবে ঠোঁট কামড়ে সামনে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। সুখের চোখ বন্ধ অথচ পাপড়ি ভেজা। প্রায় অনেকক্ষণ চেয়ে থাকার মাঝে বর্ণ আচমকা ঠোঁট পাকিয়ে হাসে। হাত বাড়িয়ে সুখের ভেজা পাপড়ি ছুঁয়ে চোখের সামনে এনে শব্দ করে ঠোঁট চেপে চুমু আঁকে তাতে। মুখটা কানের গোড়ায় এনে ফিসফিসিয়ে বলে, লুক লাইক এ শিশির ভেজা পুষ্পরানী, মাই সাইলেন্ট ফ্লাইওভার কুইন। বন্ধুরত চোখের পাতা কাঁপছে সুখের। ঠোঁট এক পেশে থেকে চেয়ে থাকে বর্ণ একটানা। এরপর বলে গেল স্বতঃস্ফূর্তে, গেট রেডি, আজ একটা গল্প শোনাবো তোকে। খানিকটা বিরতি, এরপর বলা শুরু করে, জীবনের প্রতি কখনো ইন্টারেস্টেড ছিলাম না। প্রাণের জন্য মায়া কাকে বলে ভুলেই বসেছিলাম প্রায়। কিন্তু যখন থেকে হৃদয় তোকে চাইতে লাগলো, তোকে নিজের করে নেয়ার আকাঙ্ক্ষা তখন তীব্র থেকে তীব্রতর হতে শুরু করলো। ঠিক তখন থেকে তোকে এই বুকের খাঁচায় বাহু ডোরে শক্ত করে জড়িয়ে রেখে 1000 বছর বাঁচতে লোভ জন্ম নিয়েছে। এ কি হয়ে গেল আমার বলতে পারিস? সারপ্রাইজিং ইয়ার। এমন হোক আমি কখনো চাইনি। ইউ নো হোয়াট। প্রতিনিয়ত তোর প্রেমে উন্মাদ হচ্ছি আমি। ভালোবাসা, এ ভালোবাসায় এত সুখ কেন ফুল? সুখের চোখের দিকে তাকালো। কমফোর্টারের উপর থেকেই ভেতরের কোমল দেহটির কম্পন নজর এড়ায় না। সুখের আঁখি পল্লব বন্ধ, তবুও কার্নিশ ভিজে উঠছে। বর্ণ ফের বলে, খুনাক্ষরেও যদি আগে জানতে পারতাম, তবে এই আসফিয়ান বর্ণ তোর আগে থেকেই তোকে ভালোবাসা শুরু করে দিত ফুল। আমার বোবা ফুল। অনেক চেষ্টা, বহু শাসন বারণ উপেক্ষা করে বেঈমান চোখ দুটো আজ ঝরঝর করে অশ্রু ছেড়ে দিল। ঠোঁট কামড়ে ধীরে চোখ খুলল সুখ। কান্নারা দলা পাকিয়ে গলার কাছে আটকে যেতে চায়। শোয়া থেকে উঠে বসে দুহাতে মুখ ঢেকে বর্ণর দিকে চেয়ে থেকেই ফুঁপিয়ে ওঠে। বর্ণ চেয়ে থাকে নির্লস। নিঃশব্দে হাত বাড়িয়ে চোখ মুছে দিতে গেলে ঝট করে সুখ ধরে ফেলল। ছুঁড়ে ফেলল না হাতটা, বরং নিজের দু হাতে আঁকড়ে ধরে ঠোঁটের নিকটে এনে চেপে ধরল অনেকক্ষণ। এরপর, এত বারণ, এত দূরত্ব মরিয়ে আপনি কেন আমাকেই ভালোবাসলেন? কেন? কেন? দুহাতের মুঠোয় বর্ণর শার্টের কলার চেপে ধরে সুখ। ঝাঁকাতে থাকে। চোখের অশ্রু বাঁধ ভেঙেছে। এলোমেলো চুল।
বর্ণ সব সয়ে নিয়ে শীতল চোখে চেয়ে রয়, টু শব্দটিও করল না। সুখ নিজের চুল খামচে ধরে দুহাতে টেনে হিঁচড়ে গোড়া থেকে উপরে হাতে নিয়ে আসার জোগাড়। কান্নার দাপটে শরীর তুলে উঠে ফের বর্ণকে বোঝালো, কেন এমনটা করলেন? সেদিনের মতো মুখ ফিরিয়ে নেননি কেন? কেন সেদিনে বাঁচিয়ে এনেছেন আমায়? কেন বিয়ে করলেন? ভালোবাসলেন কেন? এতগুলো কেনর উত্তর চাই আমার এক্ষুনি। নিজের উপর আঘাত শুরু করে। বর্ণ উঠে এলো পাশে। অস্থির হাতে সুখের মুখে ছুতে গেলে সরিয়ে দেয় সে। ছেড়ে দিন না আমায়, মুক্তি দিন। আমি আপনাকে ছেড়ে অনেক অনেক দূরে পালিয়ে যাব। কথা দিচ্ছি কখনো ফেরত আসবো না। বর্ণ হাসে কেমন করে, এক দৃষ্টিতে চেয়ে বলল, যখন আমি শিকারী তো তুই আমার একমাত্র শিকার। নো স্যাক্রিফাইস, নো গিভিং আপ, ইউ আর অনলি মাইন। তোকে আমার কাছেই থাকতে হবে আমরণ। কাছে আসতে চেয়েছিল সে। সুখ অশ্রু ভেজা চোখে ধাক্কা দেয় বুকে। ঠোঁট ও হাতের ইশারায় বলো, আমি ভুলব না আপনার এসব কথায়। আমি আপনার হতে পারি না। সেদিনও আপনার যোগ্য ছিলাম না, এখন আরও নেই। আমার পাশে কে যোগ্য কে অযোগ্য সেটা ডিসাইড করার তুই কে? কোন অধিকার? বন্যর কথা সে শুনতে চায় না একটু। ঘন ঘন দধিক মাথা নেড়ে বলে, পৃথিবীতে আমার মতো আরও অনেক আছে আপনার পাশে মানানসই। তোর মতো আছে, কিন্তু তুই তো নস। আমার পুরো তুইটাকেই চাই, মতো অনুরূপ কাউকে নয়। গলায় কান্না আটকে দম বন্ধ হয়ে আসে প্রায়। জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে সুখ করুণ চোখে তাকায়। আপনি বুঝতে পারছেন না। বর্ণ খানিক চুপ থেকে জবাব করে, হ্যাঁ আমি অবুঝি, তুই বুঝিয়ে দে। বুকের ভেতরের পাঁজরটা ভীষণ যন্ত্রণা করছিল। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, মনে হয় কেউ ছুরির আঁচড় কাটছে পরম যত্নে। সুখ ঘুমিয়ে কেঁদে দু হাতে মুখ চেপে ধরে, ঠোঁট কামড়ে। চোখ উপচে অশ্রু ধারা বয়ে যায়। বর্ণ তখনও চেয়ে আছে। কাঁদতে সময় দিচ্ছে ফুলকে। জিভে ঠোঁট ভিজিয়ে সুখ বলে, আমি আমি অপবিত্র, কুলসিত, কুঞ্চিত কপাল শিথিল হয়ে এলো বর্ণর। তড়িৎ সুখের মুখটা দু হাতের আজলায় তুলে জানতে চায়, এও